সাম্প্রতিককালে তিস্তা নদীতে বন্যা হয়েছে, তোমরা জানো সবাই। উত্তরবঙ্গে এবং উত্তর সিকিমে খুবই সম্প্রতি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটার কারণে সিকিমের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর সিকিমে ধস হয়েছে। পশ্চিমবঙ্গ যে তিস্তা নদী বইছে, সেই তিস্তা নদীতে কিন্তু ব্যাপক আকারে আমরা বন্যা দেখেছি এবং তিস্তার দুপারের বিস্তীর্ণ এলাকাকে আমরা কিন্তু ভেসে যেতে দেখেছি, অসংখ্য বাড়িঘর ভেঙে পড়তে দেখেছি এবং মানুষজনের মৃত্যুও কিন্তু আমরা দেখেছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি তিস্তা নদীর এই সাম্প্রতিক যেই বন্যা, যে মুহূর্তে ভিডিওটা হচ্ছে এখনো বর্ষাকাল পুরোপুরি হয়তো শুরু হয়নি সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধুমাত্র উত্তরবঙ্গের সাইডে বর্ষা ঠিকঠাক ঢুকেছে, অর্থাৎ এখনো বর্ষাকাল পুরোপুরি বাকি রয়েছে। সুতরাং আগামী যে বর্ষা ঋতু আসছে, আগামী যে ব্যাপক বর্ষণযুক্ত দিনের সংখ্যা আসতে চলেছে, তখন তিস্তার অবস্থা কি হবে সেটা কিন্তু আমি ভাবছি। সুতরাং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি সন্দীপ দত্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং। গত অক্টোবর মানে 2023 সালের অক্টোবর মাসে সেই ভয়ানক তিস্তার কথা আমরা কিন্তু ভুলিনি। যে ভয়ানক বন্যা, ভূমিধস এবং ধ্বংসলীলা গতবার তিস্তা নদীতে চলেছিল, নদীর আশেপাশের এলাকায় চলেছিল বন্যাজনিত কারণে এবং ধসজনিত কারণে, আমরা কিন্তু ভুলিনি। এবং সিকিমের উত্তর ভাগে বা নর্থ সিকিম, উত্তর সিকিমে একটি হিমবাহ সৃষ্ট হ্রদ, সেই হিমবাহ সৃষ্ট হ্রদ বিস্ফোরণ ঘটে বা ভেঙে গিয়ে এবং সেখানকার জল তিস্তা নদীতে এসেছিল এবং তিস্তা নদীর দুপারের যে বিভিন্ন এলাকায় যে ব্যাপক ধ্বংসলীলা চলেছিল, গত বছরের অক্টোবর মাসের কথা বলছি, সেই ধ্বংসলীলার কথা অতি সম্প্রতি তিস্তা নদীতে হঠাৎ বৃষ্টির কারণে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, সেই স্মৃতিকে যেন আরেকবার উস্কে দিল আমাদের হৃদয়ে। সুতরাং বারে বারে কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, যদিও আমরা জানি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, এভারেজ স্মৃতিশক্তির কথা বলছি। আমরা গত বছরের ঘটনা ভুলে যাই, আমরা ভুলে যাই কোনো দুঃসহ স্মৃতির কথা, কোনো প্রাকৃতিক বিপর্যয় যা মানব জীবনের উপরে ব্যাপক প্রভাব ফেলে, সেগুলোর কথাও আমরা অনেক সময় ভুলে যাই। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে এবং কিভাবে সেই প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় থেকে আমরা রেহাই পেতে পারি, সেগুলো কিন্তু আমাদের ভাবা দরকার। কারণ অতি সম্প্রতি তিস্তা নদীতে যে বন্যা দেখা দিচ্ছে, বিশেষ করে নর্থ সিকিমে ব্যাপক বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত, যে কারণে আমরা পাহাড়ি যে এলাকাগুলো আছে সেখানে ধস হতে দেখছি, নদীতে বৃষ্টির জল চলে আসছে। কারণ তোমরা জানো পাহাড়ি এলাকার যে নদীগুলোর গভীরতা খুব বেশি হয় না, ফলে অতিরিক্ত জল চলে আসলে কিন্তু দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয়। এই ব্যাপারটা কিন্তু আমরা যেমন জানি, রাষ্ট্র নেতারা বা রাজ্য নেতারা তারাও কিন্তু এই ব্যাপারটা জানে, সবাই জানে। যাই হোক, তা সত্ত্বেও বন্যা হচ্ছে, প্রত্যেক বছর বন্যা হচ্ছে, বন্যা আমরা আটকাতে পারছি না। অনেকে বলেন যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ তুমি আটকাবে কি করে? হ্যাঁ, সত্যি আটকাবো কি করে, কিন্তু আমরা অবশ্যই তার তীব্রতা কমাতে পারি, অবশ্যই প্রাণহানি কমাতে পারি, অবশ্যই ধ্বংসলীলা কিছুটা হলেও আমরা কমাতে পারি যদি কিনা আগে থেকে ব্যবস্থা নিই। সাম্প্রতিক যে তিস্তা নদীর ভয়ঙ্কর রূপ এবং বন্যা, তাতে দেখা যাচ্ছে যে তিস্তা নদীর জল দুকুল উপচে পড়ে কালিম্পং জেলার অনেকটা অংশকে কিন্তু প্লাবিত করেছে। উত্তরবঙ্গ থেকে সিকিমের যোগাযোগকারী যে রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু বন্ধ আছে, কারণ অনেক জায়গায় রাস্তায় ধস নেমেছে, কোথাও কোথাও রাস্তা ভেঙে গেছে, ফলে সেই রাস্তা কিন্তু বন্ধ আছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের একটুখানি দেখা উচিত, যাতে আগামী দিনে প্রাণহানির পরিমাণ কম হয় বা যোগাযোগ ব্যবস্থা যাতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে না পড়ে যখন বন্যা হবে, সেই সময়ের কথা বলছি। এই ব্যাপারটা আমাদের একটুখানি দেখা দরকার। যাই হোক, আমি কিছু কথা বলবো। আমি প্রথম কথা বলি, সরকারি বিভিন্ন সিদ্ধান্ত এক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে আমার মনে হয় ব্যক্তিগতভাবে একটু নেওয়া উচিত। যেমন অতি সম্প্রতি কিছু খবর পাচ্ছি, যেমন দেখা যাচ্ছে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলছে। আমরা প্রত্যেকেই চাই উন্নয়ন সমতল এলাকা থেকে শুরু করে পাহাড় পর্যন্ত যাক, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, সমতল এলাকা যতটা উন্নয়নের চাপ সহ্য করতে পারে, যতটা উন্নয়নের গতি সমতল অঞ্চলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, পাহাড়ি অঞ্চলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। কারণ পাহাড়ি এলাকা হচ্ছে একটি সংবেদনশীল অঞ্চল। ভূতাত্ত্বিক দিক দিয়ে পাহাড়ি এলাকা কিন্তু সবচেয়ে হালকা একটি ভূপ্রাকৃতিক অংশ। যারা সমস্থিতি তত্ত্ব পড়েছ তারা প্রত্যেকেই জানো, পাহাড়ি এলাকার ঘনত্ব কিন্তু খুব কম থাকে এবং পাহাড়ি এলাকা হয় সবচেয়ে হালকা অংশ। সুতরাং সেই হালকা অংশের উপরে যদি আমি নির্বিচারে গাছ কাটি, ধরো কোনো জায়গায়, বা কোনো জায়গায় পাহাড় ভেঙে যদি আমি রাস্তা তৈরি করি বা নতুন করে আমি পুরোনো রাস্তাকে চওড়া করার চেষ্টা করি
এবং নদীতে যে পলি পাথরগুলো জমে আছে সেগুলোকে যদি সরানোর ব্যবস্থা না করি নিয়মিতভাবে, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে। কারণ রেলপথ স্থাপন পাহাড়ি এলাকায় কিন্তু মানে সব জায়গায় কিন্তু সম্ভব নয়। কারণ উন্নয়নের জন্য কোন এলাকার জমি কতটা তৈরি আছে, কোন এলাকার জমি কতটা শক্তপোক্ত, সেই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ উন্নয়ন করতে হবে কিন্তু পরিবেশকে বাঁচিয়ে উন্নয়ন করতে হবে। আগামী ভবিষ্যতের বিপদ যাতে মানব জীবনকে বিপর্যস্ত করতে না পারে সেই বিষয়টা দেখে আমাদের উন্নয়ন কিন্তু করতে হবে। অর্থাৎ উন্নয়নের বিরোধিতা কিন্তু এই ভিডিওতে করা হচ্ছে না, সুষম উন্নয়নের কথা বলা হচ্ছে, সম্পদের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়নের কথা বলা হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু একেবারে পরিষ্কার করে আমাদের জেনে এবং বুঝে নিতে হবে। উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় বর্তমানে যা রিপোর্ট পাওয়া যাচ্ছে, উত্তর সিকিমের পাহাড়ি এলাকাগুলো প্রচন্ড ধসপ্রবণ। অন্যান্য পাহাড়ি এলাকার তুলনায় উত্তর সিকিমে ধসের পরিমাণ অনেক বেশি। তাহলে তা সত্ত্বেও কেন সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের ছাড়পত্র দেওয়া হচ্ছে? তা সত্ত্বেও কেন নির্বিচারে গাছ কাটা হচ্ছে? তা সত্ত্বেও কেন পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে, পুরনো রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে? এর উত্তর কিন্তু নেই। বর্তমানে তিস্তা এবং আরো বেশ কিছু নদী, যেমন উত্তরবঙ্গের মূর্তি নদীর কথা বলতে পারি, কুর্তি নদীর কথা বলতে পারি, জলঢাকা নদীর কথা বলতে পারি, আরো অনেক নদীর কথা বলা যায়। যে নদীগুলো যে খাত, সেই খাত যখন বর্ষা ঋতু চলে না, যখন শুষ্ক ঋতু চলে, তখন খুব সরু জায়গা দিয়ে, অপ্রশস্ত জায়গা দিয়ে নদীগুলো বয়ে চলে এবং নদীগুলোর গভীরতা একেবারেই কম। আমি নিজে গেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, নদীতে নেমেছি, সুতরাং গভীরতা কম। এবং নদীর ঠিক আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এবং বড় বড় হোটেল এবং রিসর্ট। আমি নিজে গিয়ে দেখেছি রিসর্ট গড়ে উঠেছে। ফলে বর্ষাকালে যখন এই অগভীর নদীগুলোতে প্রচুর পরিমাণে জল চলে আসছে, সুতরাং বুঝতেই পারছো এর রেজাল্ট কি হবে। এর রেজাল্ট হবে নদীর দুকুল ছাপিয়ে বন্যা। এর রেজাল্ট হবে নদীর দুকুল ছাপিয়ে যত বাড়িঘর আছে, চাষের জমি আছে বা অন্যান্য যা কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ চালাচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষ চালাচ্ছে, সমস্ত কিছু কিন্তু নিমেষে ধ্বংসপ্রাপ্ত হবে। তখন কিন্তু কারোর উপর দোষ দিলে হবে না, আগে থেকে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করতে হতো। অর্থাৎ নদীর যে খাত, সেই খাতের দুপাশে যে প্লাবনভূমির কথা আমরা আগে ভূগোল বইতে পড়তাম, যে নদী বন্যার সময় দুপারে পলি জমা করে, উর্বর ভূমি তৈরি করে, যেখানে চাষবাস হয়, তাকে আমরা প্লাবনভূমি বা ফ্ল্যাট প্লেন বলি। সেই ফ্ল্যাট প্লেন বা প্লাবনভূমির অস্তিত্ব কিন্তু আজকে বিপন্ন। আজকে কিন্তু ফ্ল্যাট প্লেন দেখা যাচ্ছে না। আজকে প্লাবনভূমির উপর গড়ে উঠছে বড় বড় হোটেল, বড় বড় রেস্তোরাঁ, বড় বড় তোমার অর্থনৈতিক পরিকাঠামো, এগুলো কিন্তু গড়ে উঠছে। তিস্তা নদীর উপরে আমরা গত বছর দেখেছি যে যখন হিমবাহ ফেটে গিয়ে বা হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে গিয়ে যে ব্যাপক বন্যা হয়েছিল, সেই বন্যার পরে আমরা দেখেছিলাম বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছিল অনেক হাইডেল পাওয়ার প্রজেক্ট তিস্তা নদীর উপর গড়ে উঠেছে। অনেক জায়গায় বাদ দেওয়া হয়েছে, নদীকে শাসন করা হয়েছে, নদীর নিজের চলার গতিকে রুদ্ধ করা হয়েছে। এর ফলে যখন বর্ষাকালে অতিরিক্ত জল আসবে, তখন প্রকৃতি তো নিজের ভয়ঙ্কর রূপ দেখাবেই। সেই রূপ দেখার জন্য আমাদের তৈরি থাকতে হবে। সুতরাং নদীকে শাসন করব, নদীকে আটকানোর চেষ্টা করব, নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা করব প্রয়োজন যদি হয়, তাহলে তার যে কুপ্রভাব মানব সমাজের উপর তো পড়বেই। এটা তো নর্মাল ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, গতবার যে বিভিন্ন রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে বহু জায়গায় কিন্তু নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। আগে আমরা জানতাম সরকারি তরফ থেকে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, ম্যাপ পয়েন্টিং করতে হতো ভূগোলের মাধ্যমে গিয়ে। এখন দেখছি বেসরকারি কোম্পানিগুলো, শুনেছি এই ব্যবসায় বলে প্রচুর লাভ, আমি জানি না, প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বেসরকারি তরফ থেকে। ফলে এই যে অতিরিক্ত মুনাফা লাভের এই যে ইচ্ছা, এগুলো কিন্তু আসলে পরিবেশের উপরে কিন্তু একটা ব্যাপক পরিমাণে কুপ্রভাব কিন্তু ফেলছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বিশ্ব জুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটছে, আমরা জানি। সেই জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বের প্রতিটি জায়গায় পড়ছে এবং এখান থেকে কিন্তু পাহাড়ি এলাকা বাদ নয়। আর আজ আমরা দেখেছি উত্তরাখণ্ডের ভূমিধস হয়েছে, বন্যা হয়েছে নদীগুলোতে, পাহাড়ি নদীগুলোতে। বহু মানুষের তৈরি জিনিস, হোটেল, রেস্টুরেন্ট, ধর্মস্থান বিপর্যস্ত হয়েছে। আমরা দেখেছি হিমাচল প্রদেশের ব্যাপক ভয়ানক যে ধসের স্মৃতি আমরা আজও ভুলিনি। আমরা সিকিমে সাম্প্রতিককালে দেখেছি গত বছর একই রকম বিপদ কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও ঘনিয়ে আসছে। সুতরাং সময় থাকতে থাকতে যদি আমরা এখনই ব্যবস্থা নিতে না পারি, তবে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো কিন্তু বন্যায় ভাসবে, সম্পত্তির ক্ষতি হবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে ধরো স্থানীয় এলাকায়, কোনো এলাকায় তুমি গাছ কাটছো, কোনো এলাকায় নদীতে তুমি বাঁধ নির্মাণ করতে চাইছো, সে সরকারি তরফ থেকে হোক বা বেসরকারি তরফ থেকে হোক, যদি সেখানকার স্থানীয় লোকজন বাধা দেয়, তবে সেই বাধাকে কিন্তু আমাদের মানতে হবে। কেন মানতে হবে? কারণ যে যেখানকার ভূমিপুত্র,
যে যেখানকার বাসিন্দা ছোটবেলা থেকে থাকে, সেখানকার ভূপ্রকৃতি, সেখানকার জলবায়ু, সেখানকার প্রকৃতির খামখেয়ালিপনা, এগুলোর সঙ্গে তারা কিন্তু ছোটবেলা থেকে পরিচিত থাকে। তারা জানে প্রকৃতিকে কোথায় কখন আমরা যদি ডিস্টার্ব করি, বিঘ্নিত করি, তার প্রভাব আমাদের উপরে কি পড়তে পারে তারা সেটা জানে। সুতরাং তাদের সেই আপত্তিকে কিন্তু আমাদের অবশ্যই বিবেচনা করে দেখা উচিত। এবং আগামী দিনে পাহাড়ি এলাকায় নতুন করে কোনো পরিকাঠামো গড়ে তোলার আগে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা উচিত সকলের, যাতে আগামী দিনের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা সেখানকার সাধারণ মানুষদের ঠেলে না দিই। অর্থাৎ সেখানকার সাধারণ মানুষ যত পরিবেশ আক্রান্ত হয়ে রিফিউজি না হয়ে যায়, পরিবেশগত কারণে তারা যাতে তাদের নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্র তাদের যেতে না হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। সেই কারণে কোনো পরিকাঠামো নির্মাণ, হোটেল বা রেস্টুরেন্ট নির্মাণ, রিসোর্ট নির্মাণ, এগুলোর আগে পরিবেশগত দিকটা আমাদের অবশ্যই বিবেচনা করা দরকার। কারণ উন্নয়ন যেমন চলবে, সেই সাথে পরিবেশের কথাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই কারণেই কিন্তু একটা ব্যাপক কনসেপ্ট সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা একসময় এসেছিল। যাই হোক, পরিবেশের রক্ষার্থে এবং উন্নয়ন একসাথে চলার ক্ষেত্রে অনেক ধরনের তত্ত্বের কথা আমরা পড়েছি, অনেক কথা পরিবেশ বিজ্ঞানীরা আমাদের বলেছে, কিন্তু রাষ্ট্রনেতারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এই তিস্তার গর্ভে বিলীন হয়ে আছে। আজকে এই পর্যন্তই এই ভিডিওতে। প্রত্যেকে তোমরা ভালো থাকবে, এবং এই টাইপের ইনফরমেটিভ ভিডিও তোমরা যদি আগামী দিনে দেখতে চাও, তবে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সেটা জানাবে। এবং যে প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখছো তারা সেখানে অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।